দিনটি ছিল 11ই আগস্ট। আমার ছিল একটা মিষ্টি ব্রাইড, আর এই মিষ্টি ব্রাইডকে রেডি করতে গিয়ে আমাকে যে কী ফেস করতে হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা হতে না হতে আমি চলে এসে আমার পার্লারের অবস্থা দেখে আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আগের দিন ছিল আমার কাজ। সেজন্য আমার এই কদিন ব্যস্ততার জন্য পার্লারটা আমি গুছিয়ে উঠতে পারিনি, যার জন্য পার্লারের অবস্থা লাস্টে এসে এই দাঁড়িয়েছে। তো আমি ভাবছি আগে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিই, কী করে কী করবো কিছু বুঝতে পারছি না। তো ফাইনালি তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিলাম, আমার বেরোনোর জন্য প্রোডাক্ট সব গুছিয়ে নিয়েছি, প্লাস পার্লারটা হালকা করে সুন্দর করে গুছিয়ে নিলাম। ভাবলাম পরে আবার সুন্দর করে আরও ভালো করে পরিষ্কার করব। দেখতে পাচ্ছ সেই শ্যুটের পিড়িটা এখনও রয়ে গেছে আমার বাড়িতে। তো এখানে আমি আজকে আবারও ব্যাগ ক্যারি করছি, 3টে ট্রলি না ক্যারি করে। তো এখানে হচ্ছে আমার মা আজকে আমাকে আগিয়ে দিয়ে যাচ্ছে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আমার কাছে। তো মা আমাকে কিছুটা আগিয়ে দেওয়ার পরে আমি বললাম না তুমি আমাকে দাও, আমি তারপরে চলে যাচ্ছি। তো কপাল খারাপ হলে যা হয়, রাস্তায় আসার পরে আমি একটাও টোটো পাচ্ছি না। সব টোটো যখনই বলছে এদিকে যাওয়ার কথা বলছে, না আমরা এখন ওইদিকে যাবো না। তো না পেরে লাস্টে অটোতে করেই যেতে হচ্ছে বাধ্য হয়ে, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই। সেই জন্য অটো করে বেরিয়ে গেলাম। বাট অটোর পিছনে যে এত ঝাঁকুনি লাগছিল, তো ফাইনালি আমি মাটিয়া মাছ বাজারে এখানে নেমে গেছে। এখানে ভাবা মাছের এত বিচ্ছিরি গন্ধ ছিল যে আমি ভাবলাম কখন আমাকে নিতে আসবে। আমার বান্ধবী বললো তুই দাঁড়া, আমি আসছি। তারপর ফাইনালি ও নিতে পাঠালো আমাকে একজনকে। তো এসে ওর সঙ্গে দেখাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে। আর ভিতরে এখনও নাকি দিদির নাকি আছে নানি মুখ পরানো হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। গায়ে হলে দুজন রেডি হয়ে গেছে, বাট এখন নানি মুখটা পরানোর রিচুয়াল কিছু বাকি ছিল, সেজন্য ওখানে হচ্ছে। আর হ্যাঁ, ওদের নাকি ঘরের মধ্যে বিয়ে হয়, জিনিসটা বেশ ভালো না। তারপরে আমি আর আমার বান্ধবী বসে বসে দিদির শাড়ি জুয়েলারি সবগুলো দেখছিলাম কোনটা কত সুন্দর। আমার তো স্পেশালি ওর দিদির যেটা হচ্ছে এই টিকলিটা ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এইদিকে যে এই পিঁড়িগুলো দেখছে, এগুলো নাকি আমার মানে ব্রাইডের বাবা নিজের হাতে বানিয়েছে, কি সুন্দর না। তারপর তপতি আমাকে বললো চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, এখন অনেক দেরি আছে। তো আমি ওর সঙ্গে বেরোলাম এদিকে। তো বেশ সুন্দর লোকেশন জায়গাটা, এরকম লোকেশন যদি আমি পেতাম ভাই তাহলে কি বলি আর, সুন্দর সুন্দর সারাদিন শুধু রিলসই করতাম। আমি বললাম তুই রিলস করিস না, বললো না আমার এখানে ভীষণ লজ্জা লাগে। তারপরে এই যে মারাত্মক দোলনাটা দেখছো, কত সুন্দর না লোকেশনটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। দোলনাটা দেখে আমার মনের মধ্যে একটু বাচ্চা বানা জেগে উঠলো, বলে আমি ভালো একটু দোল খেয়ে নিই। তো ঝপঝপ করে দোল খেয়েছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না, আমার হলে তো কোনো কথা ছিল না। তারপর আস্তে আস্তে দেখছি ব্রিজের ওপরে এই বাচ্চাগুলো এদেরকে নিয়ে যে কী করছে বুঝতে পারছি না। তারপরে বরের বাড়ির থেকে অলরেডি তত্ত্ব চলে এসেছে, আর মাছটা নিয়ে তপতি শুরু হয়ে গেছে নকরা। তারপরে এদিকে দিদি রেডি হয়ে গেছে, আর ওরা করছিল ট্রানজ্যাকশন ভিডিও, সেই জন্য তারপর ফটোশ্যুট করার জন্য এসেছিলো। আর ওরা গায়ে হলুদে চলে যাওয়ার পরে আমি করছিলাম এখানে বসে বসে জুয়েলারিগুলো সেট একাই, বিকজ আছে এগুলো লাস্ট মোমেন্টে বললাম না তারা ওরা লেগে গেলে তখন খুব বাজেভাবে হয়। সেটা সুন্দর করে সব কিছু টার্সেল লাগিয়ে ব্যাগগুলো পিক আপ করে দিয়ে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমার জুয়েলারিগুলো বেশ ভালোই লেগেছিলো, কালেকশানগুলো দিদি যেগুলো করেছিল। তারপরে না পেরে একাই শাড়িটা আমি প্লিট করছি, মাপ নেবো তো দিদি এখানে নেই, তারপর একটা নিজের মাপ মতো একটা নিয়ে নিলাম। আর আজকে যদি হচ্ছে তোমার এই বেসিক্যালি এই কাজগুলো আমি আর পিঙ্কিদি মিলেই করি, বাট আজকে আমাকে একাই করতে হচ্ছে সব কিছু। ওটাই হচ্ছে সব থেকে বড় কষ্টের বিষয়, জানি না কতটা কী করে উঠতে পারবো, বিকজ একটা ব্রাইড রেডি করা ভীষণই হেডেকের ব্যাপার যদি একা হাতে তার উপরে করতে হয়। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমার ব্রাইড চলে এসেছে। তো রিকমেন্ডেশনটা শুনে নাও। তো আজকের আমার ব্রাইড হচ্ছে দিব্যাদি। তো দিদি বলো তুমি আজকে আমার কাছে কেমন লুক চাও? তো যেটা ভালো লাগে সেটাই করিস। টোটালটা আমার উপরে ডিপেন্ড, তাই তো? ঠিক আছে। এমনি কলকা আই মেকআপ হবে, কলকা হবে মানে সিম্পলের মধ্যে না একটু সিম্পলের মধ্যে, তাই তো? ঠিক আছে, তো চলো। তো তোমরা দিব্যাদির রেকমেন্ডেশন বা ডিমান্ডটা শুনে নিলে কেমন কি চাইছে। তো ভিডিও তো খুবই লজ্জা করছিল বলে অতটা বলতে পারিনি, বাট তারপরে আমাকে ভালোভাবে বুঝিয়ে বলেছিল যে কী কী ডিমান্ড আছে আর কী কী করতে চাই। তারপরে চলে গেলাম লেন্স পরাতে। তো লাইফে ফার্স্ট টাইম প্রত্যেকেই প্রায় লেন্স পরলে যা হয়, দিদিকে তাও সুন্দরভাবে পরিয়ে দিলাম লেন্সগুলো। মানে প্রথম চান্সেই পরে নিজে খুব সুন্দরভাবে ক্যারিও করতে পেরেছি, আমার তো বেশ ভালো লেগেছিলো। দেখো লেন্স পরার পরে চোখটা কতটা ইনহ্যান্স হয়েছে। তারপরে আমি
আমি স্কিন প্রিপারেশনে চলে গেলাম। তো এখানে আমি ক্লিনজিং টোনিং করার পরে আমি চলে গেলাম ময়শ্চারাইজারে। আর আজকের বুকিং ছিল একটা ওয়াটার রেসিস্টেন্ট এইচডির ওপরে বুকিং, সেজন্য আমি সেই অ্যাকর্ডিং মেকআপ করা শুরু করে দিলাম। তো মেকআপের ফুল টিউটোরিয়াল ব্লগটা আবার একটা অন্য একটা ভিডিওতে আসবে। আমি আজকে এর মধ্যে ছোটো ছোটো করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আজকে আমার বেস করার পরে আমি চলে গেছি কন্ট্যুর অ্যান্ড কনসিলিং করতে। তো এখানে এত পাশে আমার বান্ধবীরা সব বকবক করছিল, সে কী বলবো। তপতি তো এখানে বসে বসে বলছে যে তুই আমাকে আগে রেডি করে দে, আমার দিদিকে রেখে দে, আমি ফটোশ্যুট করতে বলো তাহলে কি বলা উচিত। তপতিই আমাকে বলছিল যে তুই চিন্তা করিস না, তুই একা আছিস তাই কি, আমি তোর হেল্প করে দেবো, সব কিছু করে দেবো। লাস্টে ওই আমাকে বলছে যে তুই আমাকে আগে রেডি করে দে, দিদিকে পরে করিস, তাহলে বলো কি বলা যায়। তারপরে আমি বেস সেট করার পরে এখানে ওয়াটার স্প্রে করে বেসটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা না হয়নি সেটা তোমাদের চেক করে দেখাচ্ছি। দেখো এখানে আমি টিস্যু দিয়ে ড্যাব করে জলটা মুছে টিস্যুটা জাস্ট দেখো তোমরা, একটু মেকআপ কি উঠেছে, ওঠেনি। বিকজ আর এই একটা কথা, এই যে ওয়াটার স্প্রে করাটা শুধু টেস্টের জন্য না, এটা বেস সেট করারও একটা টেকনিক। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি, যেটা হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে আমি একটা সেলফ মেকআপ ক্লাস শুরু করতে চলেছি, খুবই কম প্রাইসের মধ্যে। তোমরা যারা শিখতে চাও তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। প্র্যাকটিসের সমস্ত প্রোডাক্ট এখান থেকে প্রোভাইড করা হবে, তোমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে সমস্ত প্রোডাক্ট প্র্যাকটিস করতে পারো। মাত্র 4 দিনের ক্লাস, 1 মাসের জন্য। তো তোমরা চাইলে এটাকে তোমাদের সিটটা বুক করে নিতে পারো। খুব অল্প সিট নিয়ে আমি ক্লাসটা স্টার্ট করছি, আর খুব অল্প সিটই অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে ঝটঝট নিজেদের সিটটা বুক করে নাও। আমার নাম্বার যেটা হচ্ছে 7699290859-এ। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার আই মেকআপ ডান হয়ে গেছে। তো আই মেকআপটা আমি দিদির পছন্দ মতোই করেছি। দিদি যেমন উইঙ্ক লাইনার দিয়ে বোল্ড আই চেয়েছিল সেটাই আমি করেছি। আমি হালকা করে ব্রঞ্জিং করছি, এখানে খুব একটা বেশি করছি না, বিকজ ফেসটা খুবই একটা সরু দিদির, সেজন্য আমি আর বেশি করে ব্রঞ্জিং করলাম না। তারপরে এখানে আমি একটা ব্লাশ দেবো, যেটা হচ্ছে পিচ কালার মিক্স করব। তার আগে আমি নোটস কন্ট্রোলটা সুন্দরভাবে করে নিয়ে ব্লাশ দেওয়ার পরে আমি এখানে একটা মেকআপ ফিক্সার দিয়ে দিলাম। সেটা ড্রাই করার পরে আমি সুন্দর করে পাউডারটা আবার সুন্দরভাবে সেট করে নেওয়ার পরে আমি হাইলাইটার দেওয়ার পরে টিপটা দিলাম। আর টিপটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। তো তার মধ্যে বলে ফেলি, এখানে দিদি আমি যে কলকাটা করেছিলাম সেটা দিদিকে দেখেই করেছিলাম। বাট আমার একটা জিনিস হয়েছিল, যেটা আমি পাশে ভীষণ পরিমাণে জেবিএল বক্স বাজছিল, যার জন্যে সারা ঘরটা দুমদুম করে কাঁপছিল, আমার মাথাটা পুরো ফেড আপ হয়ে গেছিলো। আর এখানে ব্রাইডের বৌদি ব্রাইডকে আলাদা পড়ানোর জন্য কাঠের তলায় চলে গেছে। এই চোখটা কেমন লাগছে তাই বলো, জোরে বলো। ভালো লাগছে, ভালো লাগছে। তো ব্রাইডের ঠাম্মারা ব্রাইডকে দেখার জন্য তো খুবই উতলা হয়ে গেছিলো, তো শুনে নিলে তাদের কাছে কেমন কি লাগছে। তো এখানে আমার ব্রাইড প্রায় ফুল রেডি, এবার আমি ওড়নাটা সেট করবো। আর সত্যি কথা বলতে ওড়নাটা এত সুন্দর ছিল না, আমার ভীষণ পছন্দ হয়েছিল ওড়নাটা বলতে গেলে। মানে এরকম ব্রাইডটা যদি এরকম ওড়না ক্যারি করে তো খুবই ভালো লাগে। তো সামনে থেকে দেখতে পাচ্ছ কেমন কি লাগছে, তোমরা অবশ্যই বলো কমেন্টে। আর পারলে নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইলে বুকও করতে পারো। তো আজকে কলকাতা আমি একদমই নিজের মনের মতো করে ভালোভাবে করতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে মুছে কলকাতা সুন্দর করে বেস করে আবার করব, বাট টাইমটা এতটাই শর্ট হয়ে গেছিলো বলবো কি, তার জন্য আমার এই অবস্থা হয়েছিল। তারপরে আমরা বাইরে এসে পকোড়া খাওয়া শুরু করলাম। তপতি আমাকে পকোড়া খাওয়ালা, দিদি এখানে বসে গেছে দিদির বন্ধুদের সঙ্গে ফটো সেশন করতে। তো বলবো কি, দিদিকে যেখানে বসতে দিয়েছে একদমই লাইট কম ছিল, না পেরে আমি এখানে আমার লিং লাইটটাই জ্বালিয়ে দিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। তো ফ্রন্টের হেয়ারটা এস করা ছিল, সেটাকে আমি আবার মানে এস করে কালস করা ছিল, সেটা এস করে আবার ঢুকিয়ে দিলাম। বিকজ দিদি যেখানে বসছিলো সেখানটা ভীষণ জোরে স্ট্যান্ড ফ্যান চলছিলো, অত বড় স্ট্যান্ড ফ্যান চললে কখন এস থাকে বল। তারপরে আমি সেই জন্য ওটা হেয়ারটা ওরকম করে দিয়ে দিলাম পাশে গুঁজে। আর তারপরে দেখতে পাচ্ছ বর চলে এসে, আর বরের সামনে মানে শালির তো ভীষণ নাচ, মানে দাদার সামনে। তো এই টাকা চাইছে তপতি এখানে জিজুর কাছে, বললো আমাকে 15,000 টাকা দিতে হবে। তা কী হয়েছিল না হয়েছিল সেটা জানি না। তো শালি আর জিজুর মধ্যে কথোপকথন চলছে। তারপরে আমি চলে গেলাম খেতে। এখানে খাওয়ার সময় অনেক কিছুই মেনুতে ছিল, যেগুলো আমি পুরোটা দেখাতে পারিনি। এখানে ভাত দেওয়ার পরে মুড়িঘণ্ট ছিল, বেগুনি ছিল, পটল চিংড়ি ছিল, চিকেন ছিল। আমার তো স্পেশালি পটল চিংড়িটা খুবই পছন্দ হয়েছিল বলতে গেলে। তারপরে খাওয়া দাওয়ার পরেও চাটনি ছিল, পাঁপড় ছিল, রসগোল্লা ছিল, তারপরে কী ছিল একটা যেন ভুলে গেছি, মনে নেই। তারপরে খাওয়া দাওয়ার পরে নাচ টাচ করতে এলাম আমি আর তপতি একটু করে, তারপর চলে গেলাম বাড়ি। চলো টাটা।